প্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা আলোচনা করব কয়েকটি ঘটনা, নিশ্চয়ই কয়েকটি বিষয়ে আলোকপাত করব। বিশ্লেষণ মানে ঘটনার পিছনের ঘটনা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। যেটি নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইউ ভাঙ্গার আর চেষ্টা করছে, পরিকল্পনা করছে। এটা হচ্ছে তাদের একটা গোপন নথিতে এই তথ্য বেরিয়েছে। এই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প, যিনি খুবই সবসময় একদম ইয়েতে থাকেন আলোচনায়, ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন, সেটি নিয়ে আলোচনা করব। অস্ট্রেলিয়ার আর বিচে যে হত্যাকাণ্ডের ঘটনা, সেটি থাকবে। ভেনিজুয়েলা এবং ইউক্রেন প্রসঙ্গ আলোচনায়। আজকের বিষয় হচ্ছে গোপন নথি, ইউ ভাঙতে চায় যুক্তরাষ্ট্র। আর আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছে আপনাদের প্রিয় আলোচক, প্রিয় মুখ সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক। সাইফুল ভাই, স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে। আমাকে শুনতে পাচ্ছেন সাইফুল ভাই? জি, শুনতে পাচ্ছি একেবারেই। সাইফুল ভাই, দুনিয়া জুড়ে শুরুতে আমরা আলোচনা যেটি করতে চাই সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইউ ভাঙ্গার পরিকল্পনা করছে, তাদের একটা গোপন নথি এটা উঠে এসেছে, কিন্তু কেন ভাঙতে চাই ইউ? থ্যাংক ইউ। এটা একটা গোপন একটা নথি আর কি, ওদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির একটা গোপন জিনিস। সেটা ফাঁস হয়েছে। এটা একটা জানা গেল যে আমেরিকা ইউরোপকে পুনর্গঠন, মানে ইউরোপ ইউকে বা ইউরোপ এবং ইউএস ইন্টারেস্টকে পুনর্মূল্যায়ন বা পুনর্গঠন করা বা পুনরায় সাজানো বলছে, সে করতে চাচ্ছে। এবং সেটার জন্য সে একে একে সব দেশকে তো সে ট্যারিফের করছে। তারপর তখন ইউর সাথে যখন তাদের চুক্তি হচ্ছে, তখন আর এক দেশকে তার সে হুমকি দিতে পারছে না। এখন সে প্রত্যেকটা দেশের সাথে তার আলাদা করে স্বার্থ দেখতে চায়। তার মধ্যে সে টার্গেট করছে হলো, এটা মেইনলি এই অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এটা টার্গেট করছে হলো 4টা দেশ। এই 4টা দেশকে তারা পঠাইতেছে যারা যেন ইউ থেকে বেরিয়ে যায়। এই 4টা দেশ হলো ইটালি, পোল্যান্ড, হাঙ্গেরি এবং অস্ট্রিয়া। হ্যাঁ, এদেরকে ওরা চেষ্টা করতেছে তাদেরকে ওইখানকার পার্টিগুলোকে, যে পার্টিগুলো এখন ক্ষমতায় নাই তাদেরকে ক্ষমতায় আনা, মানে একদম গোপন পলিসি আর কি। যে ধরেন তাদের পছন্দের ইয়েদেরকে, পার্টিদেরকে বা প্রার্থীদেরকে জিতিয়ে এনে তারপরে ইভেন দরকার হলে ওখানকার ইন্টেলেকচুয়ালদেরকে ব্যবহার করে, আমাদের দেশে যেমন করছে, কালচারাল ব্যক্তিত্বদের ব্যবহার করে, হ্যাঁ, তারা যারা যেসব যেসব মানুষ এইসব দেশের যেসব পোল্যান্ড, ইটালি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, যেসব মানুষ ইউ পছন্দ করে না, তারা মনে করে যে হাঙ্গেরি হতে হবে হাঙ্গেরিয়ানদের, অস্ট্রিয়া হতে হবে অস্ট্রিয়া, মানে ফার রাইট আর কি। এদেরকে প্রমোট করার জন্য একটা পদক্ষেপ নিয়েছে। এটা হলো এরা তারা বলে যে এরা ট্র্যাডিশনাল ওয়েজ অফ লাইফে বিশ্বাস করে। তারা এই সকল এই অভিবাসন দিয়ে এখন নিয়ে বিতর্ক আর কি, যে ইউরোপ তো ইনফ্যাক্ট সারা দুনিয়ার জন্য একটা ওপেন প্লেস, যেখানে আপনি অভিবাসন করে যেতে পারে, যে কেউ থাকতে পারে। তো সেই যে ওই ওপেননেসটা যেহেতু ইউরোপ একচোট তাদের স্ট্র্যাটেজিতে যখন প্রকাশ করলো যে ইউরোপ ইরেজ হয়ে যাচ্ছে, মানে ইউরোপিয়ান কালচার ইরেজ হচ্ছে, ইউরোপিয়ান ইরেজ হয়ে যাচ্ছে, এটা অভিবাসীরা এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, ওই স্ট্র্যাটেজিতে কিন্তু প্রকাশ হয়েছিল তো প্রথম। সো এই অবস্থায় তার জন্য এই আশঙ্কা প্রকাশ করছে। তখন কিন্তু আপনার মনে আছে যে কিয়ার স্টারমার, তারপরে জার্মান চ্যান্সেলর, তারপর ম্যাক্রো, এরা বৈঠক করছিল। বৈঠক করে ওরা বলছে ইউরোপ তার হুমকি ধামকিতে তার এইসব তথ্য পাত্তা দেয় না। তো কিন্তু ওইখানে কিন্তু ট্রাম্পটা থেমে থাকেনি। মানে ইউরোপকে সে শুধু যে এরকম একটা ছোটখাটো 27 পৃষ্ঠার একটা স্ট্যাট প্রকাশ করে ইউরোপকে সতর্ক করছে, বিষয়টা এরকম না। তার আরো লম্বা প্ল্যান আছে, যদি এইটা না হয় তাহলে ওইটা করবো, ওইটা না হলে যেটা সে ল্যাটিন আমেরিকাতে করতেছে। যেমন ধরেন ইয়াতে ভেনিজুয়েলা না, আরেকটা দেশ কোথায় যেন ইলেকশন হলো, যে বলিভিয়া। হ্যাঁ, বলিভিয়াতে বোধহয় নির্বাচনে ওই যে টাই হয়ে গেল, টাই হয়ে যাওয়ার পরে আবার টাই হয় নাই, সামান্য ভোটের ব্যবধানের কারণে এটা আবার সেকেন্ড ইয়ে থেকে শেষ পর্যন্ত কিন্তু ট্রাম্পের লোক জিতছে। কিন্তু আমেরিকায় যে বসা ছিল তারে পাঠাই দিচ্ছে আবার। হ্যাঁ, ও তো জিতছে। হ্যাঁ, তো তাকে শেষ পর্যন্ত জিতেছে। এই যে স্ট্র্যাটেজি, সে ফার রাইটদেরকে ক্ষমতায় আনা,
হ্যাঁ, মানে মিনিমাম লিবারেলদেরকে সরায় দেওয়া, এদেরকে সরায় দেওয়া, এগুলো করা, এটা যে পলিসি, সেই পলিসির অংশ হিসেবেই তারা কিন্তু এইসব দেশগুলোকে যেন ইউ থেকে বের করে আনতে পারে, এই জন্য এইসব দেশের জাতীয়তাবাদী শক্তি, মানসিকতা প্রমোট করতেছে। কট্টর জাতীয়তাবাদ, জাতীয়তাবাদী। হ্যাঁ, যারা যারা অস্ট্রিয়ান, আমরা অস্ট্রিয়ান থাকবো, হ্যাঁ, অস্ট্রিয়াতে বাংলাদেশে আসতে পারবে না, অস্ট্রিয়াতে কোনো হাঙ্গেরিয়ানে আসতে পারবে না, এরকম কট্টর যারা, এদেরকে তারা এই আমেরিকা তাদের গোপন ওই যে ডিপ স্টেট দিয়া, যেটা ডিপ স্টেট দিয়া সে এই ফর্মুলা তারা হাতে নিয়েছে। এবং এটা বলা হচ্ছে যে এইটা যে শুধু এইটা সম্পর্কে কিন্তু ইলন মাস্কও কিন্তু অনেক আগে, হ্যাঁ হ্যাঁ, এটা ইলন মাস্কেরও একটা প্ল্যান ছিল যে ইউকে ভাবে যদি আলাদা না করা যায়, তাহলে ইউ যদি একক মার্কেট থাকলে আমেরিকার শেষ পর্যন্ত দেখা গেলো ইলন মাস্কের সাথে সম্পর্ক খারাপ হলো, ইলন মাস্কের সেই ফর্মুলাটাই সে নিল যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি দলছুট করানো যায়, তাইলে একমাত্র আমেরিকান ইন্টারেস্ট আরো বেশি করে পাওয়া যাবে, প্রত্যেকটা দেশের সাথে আলাদা আলাদা সম্পর্ক করা যাবে, এইসব শুধু ইউর সাথে সম্পর্ক হবে না। এইটা হলো বলতেছে এখন এই লিক হওয়ার পরে এখন আমেরিকাতে এটা বলতেছে, এমনও কথা বলছে যে এটা রাশিয়ার চালে এটা প্রকাশ হয়েছে। হ্যাঁ, রাশিয়া এটা চায় যে প্রকাশ হয়ে যাক যে আমেরিকা এগুলা করে, এই যে রাশিয়ানদের কারণে রাশিয়ান ইয়ারাই এটা ফাঁস করে দিছে। তখন যেই জিনিসটা তো ফাঁস হয়েছে, এখন এইসব দেশে এখন ফার রাইট নেতারা জানলো আর কি, তারা তো গোপনে জানে, এখন প্রকাশ্যে আসলো যে তাদেরকে ট্রাম্প সমর্থন করে, এবং তারা জিতে আসলে, যদি তারা ইলেকশনে জিতে আসে, তারা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে, এরকম আর কি একটা পলিসি। মানে তার মানে ইউরোপিয়ান ইউনিয়ন ভেঙে যাবে, এই যে 26-27টা দেশে ইউরোপিয়ান ইউনিয়ন, আগেই তো ব্রিটেন বের হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, তাই ব্রিটেন না? বেরোলে কি হবে? ব্রিটেন তো এখন আবার নাকে খত দিয়ে, এই যে একদিন আগেই একদিন আগে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের সকল ছাত্রকে ইউরোপিয়ান ইউনিয়ন সুবিধা দেওয়ার জন্য অনুরোধ জানাইছে, এবং সেটাই বোধহয় অ্যাকসেপ্টেড হয়েছে যে এখন ব্রিটিশ ছাত্ররাও ইউরোপিয়ান ইউনিয়নে যেভাবে আগে পড়াশোনা করতো সে করতে হবে। আবার কিন্তু ইউরোপের নাকে খত দিয়ে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সুবিধা কিন্তু আবার নেওয়ার চেষ্টা। থেকে আবার কি ঢুকতে যাচ্ছে নাকি? আবার কি ঢুকতে যাচ্ছে নাকি ব্রিটেন? ব্রিটেন কি আবার তাহলে ঢুকতে যাচ্ছে? সুবিধাগুলো নিতে যাচ্ছে, হ্যাঁ, সুবিধাগুলো নিতে চাচ্ছে আবার। হ্যাঁ, এটা তো খুব ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, ওরা এটাকে ইউরো স্টুডেন্টদের জন্য যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো তারা নেওয়ার জন্য এই ইয়েটা করছে, এবং শেষ পর্যন্ত সেটা ইউরোপিয়ান ইউনিয়নে অ্যাকসেপ্ট করছে যে ব্রিটিশ বা এই ব্রিটিশদের ইংল্যান্ড মানে ইউকের লোকেরা অন্যান্য ইউরোপিয়ান দেশের সমান সুবিধা পাবে। বুঝতে পারছি। তার মানে এটা একটু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয়। দেখা গেল আস্তে আস্তে পরে আবার ব্রিটেন তার পুরনো ইয়েতে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, চাই না এটা যাবে কিনা। আরেকটা বিষয় আলাপ করি তাইলে, বিবিসি তো আসলে এই যে একটা শব্দ আছে আমাদের হায়দারের গাইছিল মাইনকার চিপায়, হ্যাঁ, বিবিসি তো আসলে মাইনকার চিপায় পড়ে গেছে নাকি? ট্রাম্পের চিপায় পড়ছে এটা বলতে হয়। ট্রাম্প তো তাকে ছাড়তেই চাচ্ছে নাকি? এবার জ্যানতেন মামলা না, আমরা তো মনে করছিলাম 2 বিলিয়ন বলা হয়েছিল না যে 2 বিলিয়নের মতো সে ক্লেম করবে, 10 বিলিয়ন ক্লেম করছে সে। কোন কি বিবিসির সম্পদ তো পুরোটাই নিয়ে নিবে মনে হচ্ছে। হ্যাঁ, যে 10 বিলিয়ন ক্লেম করছে, এবং তার দুইটা মামলা করছে, একটা প্রতিটাই হলো 5 বিলিয়ন করে। একটা হলো ডিফামেশন কেস, মানে তার মানহানির মামলা, আরেকটা হইলো সে ফ্লোরিডায় থাকে, ফ্লোরিডাতে আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের একটা 5 বিলিয়নের মামলা করছে। মানে সে ডিফামেশনের জন্য জিতবে কিনা বা কম্প্রোমাইজ হবে কিনা যায় না, কিন্তু এই কেসটা যেটা ডিসেপটিভ এন্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের ব্যাপারে, এইটা থেকে কিন্তু বিবিসি পার পাবে না। তার মানে $5 বিলিয়ন মোটামুটি। হ্যাঁ, এটার বিশেষত্ব কি পার পাবে না কেন? হ্যাঁ, এটার বিশেষত্ব কি পার পাবে না কেন? আমেরিকান আইনে আপনি আমেরিকার ইয়াতে বসে, আপনি সয়েলে বসে আপনি আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে করছেন, সয়েলে আপনি তার সয়েল ব্যবহার করছেন এই ব্যবসা করে, এটা তো ব্যবসা। তার বক্তব্য, তাদের বক্তব্য হলো তুমি তো এই ডকুমেন্টারি করে ব্যবসা করছো, হ্যাঁ, যে ব্যবসাটা তুমি করছো এই ব্যবসাটা আমাদের সয়েল ব্যবহার করছে, আমার কথা ব্যবহার করছে, এবং আমার উল্টা কেসটা ডিফেমেশন কেস, মানহানি মামলাটা সে আলাদা। আচ্ছা, তার মানে এখন তুমি লাভ যা করছো আমাকে দিয়ে যাও গা। $5 বিলিয়ন বলছে এইটা। আরেকটা বলছে এটা তার কি বলছে জানেন, সেটা হলো
তার লিগ্যাল টিমের যারা মামলা করছে, যে স্পোক্স পারসন, সে বলছে তারা বিবিসি কে বলছে, দি ফর্মারলি রেসপেক্টেড অ্যান্ড নাও ডিসগ্রেস বিবিসি ডিফেম প্রেসিডেন্ট ট্রাম্প বাই ইন্টেনশনালি, maliciously and deceptively doctoring his speech in a brazen attempt to interfere in the 2024 presidential election. বক্তব্য হলো যে আমাদের প্রেসিডেন্টকে অসম্মান করছে, হ্যাঁ, এটা ইন্টেনশনালি করছে, ম্যালিশিয়াস উদ্দেশ্য রয়েছে এবং ডিসেপ্টিভ, মানে ভুলভাবে এটা করছে, স্পিচ ডক্টর করছে, মানে তার বক্তব্যকে বিকৃত করছে, এবং এটার জন্য এবং প্রেসিডেন্টকে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে নগ্ন হস্তক্ষেপ করছিল, হ্যাঁ। এবং সে বলছে যে বিবিসি হ্যাজ লং প্যাটার্ন অফ ডিসিভিং ইটস অডিয়েন্স ইন কভারেজ অফ দ্য প্রেসিডেন্ট ট্রাম্প, অল ইন সার্ভিস অফ হিজ ওন লেফটিস্ট পলিটিক্যাল এজেন্ডা। বিবিসি কে বলছে বিবিসি লেফটিস্ট, বিবিসি তার লেফটিস্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে সবসময় প্রতারণামূলক করছে, তার অডিয়েন্সকে সবসময় প্রতারণামূলক তথ্য বিভ্রান্ত করছে সবাইকে দিছে, হ্যাঁ। তো সেই লসুটের জন্য যদি এখন এই বলছে যে এটা ওরা বলছে যে বিবিসি কে অ্যাকাউন্টেল করা হচ্ছে দুটো হলো, একটা হলো ডিফেমেশন, আর একটা হলো রেকলেস ইলেকশন ইন্টারফিয়ারেন্স। এই দুটা ইস্যুতে তাকে করছে, যে একটা আরেকটা হলো টাকা পয়সার জন্য সে করছে, ব্যবসা করছে আমাদের সয়েল বিচার। ট্রাম্প ছাড়ছে না আর কি। ট্রাম্প এর আগে তো আপনি মনে আছে যে তখনই ট্রাম্প খেপে গিয়ে, তখন কিন্তু বলা হয়েছিল যে 1 থেকে 2 বিলিয়ন করবে, তখন ট্রাম্পও কিন্তু এই কথা বলছে, কিন্তু এটা যে $10 বিলিয়ন উঠবে, এটা তো ভয়াবহ, মানে খুব বড় খবর, বিবিসির জন্য খুবই দুঃসংবাদ। কারণ হচ্ছে 10 বিলিয়ন কিন্তু চারটিখানি কথা না, এবং তার দেশে যে মনে করেন সয়েল ব্যবহার করে করছে, তুমি সব লাভ নিয়ে গেছো, এখন আমাদের কিছু দিয়ে যাও, এইটাই আর কি, এইভাবেই ধরছে, চেপে ধরছে আর কি। আচ্ছা, তাইলে এইটার সুরাহা আপনি বলছেন যে আমেরিকায় যে মামলাটা হয়েছে এইটার জন্য খেসারত দিতেই হবে বিবিসি কে? না, আমি আইনে মামলা হয়েছে, আমি এটাই বলছি, এটা হলো আমেরিকান একটা ফ্লোরিডা ল ব্যবহার করে, সয়েল ব্যবহার করে, আমি এটা বলি না, বলছি যে এই যে ফ্লোরিডা ল ব্যবহার করে এটা করছে সে, আর এটা হলো ইন্টারন্যাশনালি করছে। হ্যাঁ, আচ্ছা, এই ফ্লোরিডার ল ব্যবহার করে যেটা হয়েছে এটার জন্য বোধহয় আপনি যেটা বলছিলেন খেসারত দিতেই হতে পারে। পরে আলোচনাটা আমরা করতে চাই নিশ্চয়ই ভেনিজুয়েলাকে নিয়ে, যেহেতু আমেরিকা যুক্তরাষ্ট্রেই আছে এখন পর্যন্ত আর ট্রাম্পের সঙ্গে। ভেনিজুয়েলার আসলে কি অবস্থা? ভেনিজুয়েলার তো এখনো নাই, কিন্তু যেটা হচ্ছে ভেনিজুয়েলার খুব নিকটে যে দেশটা আছে ত্রিনিদাদ এবং টোবাগো, এটার রাজধানীতে কি বলে আমেরিকান সৈন্যরা ওখানে ঘাঁটি অবস্থান নিয়েছে। এটা হলো একটা চুক্তির আওতায়, ওই সব অঞ্চলের দেশগুলোর সাথে আমেরিকার একটা চুক্তি আছে, যে চুক্তিতে তারা ওইখানকার ওদের নিজস্ব ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। যেমন এই যে ভারত যেরকম সাথে চুক্তি করছে রাশিয়ার ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে, এরকম একটা চুক্তি আছে। সেই চুক্তির অনুসারে ত্রিনিদাদ এবং টোবাগোর ইয়াতে তারা সয়েলে হাজির হয়েছে, এবং এটা মাত্র 13 কিলোমিটার দূরে, মানে এখন ভেনেজুয়েলা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে আছে, এখন আর বেশি দূরে নাই আর কি। তারা এটা একেবারে এটা ইয়ারাই আর কি, ল্যান্ড ফোর্স যেটা, সেটা ওখানে অবস্থান নিয়েছে। আর এদিকে এই ফাঁকে দিয়ে আরো চারটা ইয়াতে কি বলে জাহাজে হামলা করছে, ওখানে অনেকজন হত্যা করছে, একদম ক্লিয়ারলি হত্যা করছে। আমরা এরা বলছে যে এরা ড্রাগ বহন করতেছে, তো আমেরিকার একটা আইন আছে যে ড্রাগ যারা বহন করবে তাদেরকে কোনো ছাড়াই, সতর্ক করা ছাড়াই হামলা করা যায়। তো তাদেরকে হামলা করা হয়েছে। তারা এই যে মনে করেন আপনার খুব কাছাকাছি আছে, তো যে কোনো সময় তো ভেনিজুয়েলার জন্য তো এখন একেবারেই কঠিন সময়, যে কোনো সময়। এখন ও তো বলছে তারা আর কিছু চায় না, তারা চায় যে মাদুরো চলে যাক, মাচাদো প্রেসিডেন্ট। ওরা মাদুরোকে মানবে না, এটা সর্বশেষ ট্রাম্প বলছে যে মাদুরোর জন্য অপশনই একটা, চলে যাওয়া, সে যেখানে যেতে চায় চলে যেতে পারে, কিন্তু মাদুরো তো এটা, এবং রাশিয়া বা চীন এরাও কিন্তু এটা পক্ষে মাদুরোকে কোনোভাবে করা। কিন্তু এই যে ব্যাকডোর আলোচনা যেটা হয় সাধারণত, এইটা কোনো অগ্রগতি নাই। এর আগে যে মাঝখানে আমরা আলোচনা করেছিলাম
না, ব্যাকডোরে সাইফুল এখন ভাই। পর্যন্ত এটা মানে বাইরে আসে নাই আর কি। আচ্ছা, কোনো বাইরে আলোচনার কোনো বাইরে খবর আসে বের না। হয়নি। ঠিক আছে। ইউক্রেনের কি অবস্থা তাহলে? জেলেনস্কি কি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতেছেন কিনা, মানে যুদ্ধবিরতিতে হ্যাঁ, যাচ্ছেন জেলেনস্কি কিনা? তো সে ইয়ে করছে, আত্মসমর্পণ না, যে শান্তি চুক্তিতে রাজি হয়েছে এবং শিগগিরই তারা তাদের প্রস্তাব পাঠাবে। সে রাজি হয়েছে যে রাশিয়া রাজি হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করতে চাইলে যে করতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, তবে তারা ন্যাটোতে জয়েন করতে পারবে না। জেলেনস্কি শেষ পর্যন্ত এটা মেনে নিয়েছে। এবং হুম, জেলেনস্কি আরেকটা হচ্ছে ইউরোপিয়ানরা তাদের নিরাপত্তা দিবে, নিরাপত্তা গ্যারান্টি দিবে এইসব। আর ভেতরে যেটা মূল প্রস্তাব সেটা হলো ডনবাস ছেড়ে দেওয়া। তো এখন পর্যন্ত অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে হুম, জেলেনস্কি শেষ পর্যন্ত ট্রাম্পের চাপের কাছে, বা ধরেন গত গত দুই হুম। দিনে 3 দিন এই নিয়ে পর পর রাশিয়ার যে হামলা করছে, ইভেন বলা হচ্ছে ইউক্রেনে এখন এমন এমন ইয়েতে রোটেশনে হামলা হচ্ছে যাতে বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ নষ্ট ঠিক করতেছে সেখানে আবার হামলা করে নষ্ট করে দিচ্ছে, মানে কোনোভাবে বিদ্যুৎটাকে আনতে দিচ্ছে না। এবং ইউক্রেনবাসী একদম অতিষ্ঠ হয়ে পড়ছে, মানে ইয়াতে শীতে, প্রচন্ড শীতের কে মধ্যে কেবে? পরপর 3 দিন। হ্যাঁ, হুম। কেবে? পরপর। হ্যাঁ, বললাম কেব, রাজধানীতে না, সব ইউক্রেনের। জায়গাতেই সব জায়গাতেই এটা আচ্ছা, করছে, কিয়েভ সহ সব জায়গাতে, যেখানেই বিদ্যুৎ দেখে ওখানে সে ক্ষেপণাস্ত্র হামলা করে ওইটা বিলীন আহ, করছে। অন্ধকার তো করে এটা দিবে। তাদের জন্য খুবই চাপের মধ্যে পড়ে শেষ পর্যন্ত তো জেলেনস্কি দিল। এবং আমেরিকান টিমের সাথে জেলেনস্কি যে কথা হয়েছে, জ্যারেড কুশনার আর উইটকপের সাথে কথাবার্তা হয়েছে জেলেনস্কির, সেটার পরেই জেলেনস্কি সম্বোধন হয়েছে। এই ফাঁকে রাশিয়াও জানিয়েছে, রাশিয়ার কাছে পাঠানো হচ্ছে যে জেলেনস্কি এসে রাশিয়াকে পাল্টা এটা দাওয়াত দিচ্ছে। রাশিয়া যেটা বলছি, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়নে সে জয়েন করতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, আর ইউরোপিয়ান ইউনিয়ন তারা নিলে নিবে, বাট কিন্তু বাট নেটোতে। নেটোতে নয়, নেটোতে যুক্ত হওয়া যাবে না। একেবারেই শেষের দিকে আসছি, আলোচনা করতে চাই একটু এই যে অস্ট্রেলিয়ার প্রসঙ্গ শেষ করি, তারপর চীন জাপানে যাব। অস্ট্রেলিয়া যে গুলি ঘটনাটা ঘটলো বন্ডি বিচে, সেটার সর্বশেষ কি দাঁড়ালো তাহলে? সর্বশেষ তথ্য হলো যে যে দুইজনকে যে একজন তো মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে বেঁচে আছে, ছেলের জ্ঞান ফিরছে। আর সর্বশেষ তথ্য হলো যে তার বাড়ি হায়দ্রাবাদ, ইন্ডিয়ার হায়দ্রাবাদ। সে 1998 সালে সে মাইগ্রেশন করে গেছিল, স্টুডেন্ট হ্যাঁ, হিসেবে গেছিল। তারপরে সে এরপরে সে 6 বারের মতো গেছে জমাজমি সংক্রান্ত, কিন্তু তার বাবা মা যখন অসুস্থ হয় তখন সে যেত না। এবং হুম, আরো যেটা পাওয়া গেছে যে উম, ইয়ে কি বলে, এরা ফিলিপিন্সে একটা জায়গাতে আসলে এই ট্রেনে, যদি ফিলিপিন্সের মিলিটারি আজকেও তারা বলছে তারা শিখে, তারা এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পায়নি অস্বীকার যে করে। ইয়েতে এদের, এবং অভিযোগ করেছে এদের সাথে আইএস লিঙ্ক আছে, এবং আইএস লিঙ্ক থাকার কারণে তারা তাদের এই অস্ট্রেলিয়াতেই বানানো তাদের কাছে আইএস এর পতাকাও পাওয়া গেছে তাদের বাড়িতে। তো এই আহ, জিনিসের তাদের সাথে আইএস লিঙ্ক পাওয়া গেছে। হুম, আর এইদিকে আরেকটা সারফেস হচ্ছে যে আরো দুজন, শুধু যে ওই যে কি বলে ওই যে কি যেন একজন ফল বিক্রেতা বা ফ্রুট সেলার, যে ফ্রুট সেলার, সে ছাড়াও যে আরেকজন, যিনি এই যে হিরো হিসেবে, অস্ট্রেলিয়ান হিরো হিসেবে বলা হয়েছে, এরকম হুম, আরো দুজনের পাওয়া গেছে, যে একজনের বয়স 69, একজনের বয়স স্বামী স্ত্রী। তারা দুজনেই কিন্তু এই একজন অস্ত্রধারীর সাথে হাতাহাতি ইয়ে করছে। তাড়াতাড়ি স্বামী করছে। যিনি বরিস, বরিস তো একজন অস্ত্রধারীকে সে কাবু করে ফেলছে, তার হাতে অস্ত্র নিয়ে ফেলছিল, কিন্তু আহ, ওর কাছে পিস্তল ছিল, পিস্তল দিয়ে ও ওর গুলি করে পাল্টা, সে অস্ত্রটা নিয়েও ফেলছিল, মানে সে আহ, অলরেডি কভার করছিল, কিন্তু তার কাছে বাড়তি পিস্তল ছিল, সে ওই বাড়তি পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলছে। এরপরে তো তার আস- ওয়াইফ মরছে। বরিস এবং সোফিয়া, এই দুইজন নতুন বেরোলো যে তারা তাদের এই এই মানুষজনকে, এরা দুজনেই ইহুদি, তো তারা 35th বিবাহ বার্ষিকী পালন করার কথা ছিল জানুয়ারিতে। হুম, তো হুম, খুবই, আমি ছবিগুলো দেখে খুব খারাপ লাগছে। সাহস হলে যা হয়, যে সাহস তার, সাধারণ মানুষের উপর গুলি করতেছে, সে সাহস করে তাকে ঝাঁপায় পড়ে সে এটা করছে। তো সাহসী লোকের সংখ্যা আসলে কম পৃথিবীতে, কিন্তু এরা যুগে যুগে আছে, আছে। যুগে যুগে আছে সে সাহসী যে লোকরাই তো। ধর্মেরই হোক, এই ইহুদি আর ও মুসলমান, দুজনে কি যে এমন কোনো, না। এখানে কোনো ধর্ম নাই, সাহসের ক্ষেত্রে কোনো এখানে ধর্ম নাই, এখানে মানুষই মানব- সবচেয়ে বড় বিষয়। মানবতাই হচ্ছে। মানুষ এবং মানবতা, এবং এই সাহস দিয়ে আসলে সংখ্যায় কম থাকলেও সাহসীরা কিন্তু ঘুরে দাঁড়ায় যে কোনো জায়গায়। প্রতিবাদী সাহসীরা। মোটামুটি এই হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বশেষ অবস্থা। চীন জাপানের মধ্যে একটা বীরত্ব ছিলই,
ওই যে তাদের আকাশ সীমা লঙ্ঘন করা নিয়ে যে বিরোধটা ছিল, সেই বিরোধটা তো আরো অনেক বেশি হয়ে গেছে। এবং আহ, জাপান ঘোষণা দিছে যে তারা তাদের মিলিটারি স্পেন্ডিং বাড়াবে। তো এইটাতে আচ্ছা। চীন বলছে যে তুমি কিন্তু যুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তোমার সাথে তুমি যে চুক্তি করছিলে শান্তি, সেইখানে তুমি তো মিলিটারাইজেশনে যাইতে পারবে না। তোমরা যখন মিলিটারাইজেশনের দিকে যাও, তাহলে কিন্তু আমরা এটাকে হুমকি হিসাবে নেবো, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেবো, আমরা তোমাকে দেখে নেবো। এই হুমকি পাল্টা হুমকি চলতেছে। তো চাইনিজ দিক থেকে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল, তারা ইন্টারন্যাশনালি ইয়ে করবে, মানে তারা জাতিসংঘে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে যদি জাপান তার মিলিটারি স্পেন্ডিং বাড়ায়। কিন্তু এদিকে আমেরিকা চাপ হলো মিলিটারি স্পেন্ডিং বাড়াও, ওদিকে চায়না বলতেছে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তুমি যে যখন সারেন্ডার করছো তখন তুমি এগ্রি করছিলা যে তুমি ইয়ে করবা না, বলে মিলিটারি স্পেন্ডিং বাড়াবা না, তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবা না। এখন তুমি কেন নিচ্ছ? তুমি যদি এটা করো তাহলে তুমি তোমার অঙ্গীকার ভঙ্গ করবে, এবং সেটার জন্য আমরা যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা দেবো। একেবারেই আমরা একেবারেই এই শেষ পর্যায়ে আসছি। আর কোনো আপডেট আমাদের কাছে নেই। আমরা যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব বলছিলাম সবগুলোই মোটামুটি আলোচনা হয়ে গেছে। ভেনিজুয়েলা, ইউক্রেন, অস্ট্রেলিয়া, আর শুরুতেই তো যুক্তরাষ্ট্র ইউ আলোচনা করলাম। আর বিবিসি এখানে একজন লিখছেন যে, হ্যাঁ তানভীর লিখছেন, ভাই আমেরিকা কিনতে কত টাকা লাগবে? তাহলে পুরো বিশ্ব থেকে চাঁদা তুলে আমরা আমেরিকা কিনতাম। এটা ভালো ছিল অবশ্য। এই টাকায় হবে না, টাকা তুলে চাঁদা তুলে কোনো লাভ হবে না। আরেকজন একটা কমেন্ট একজন একটা দেখছিলাম। ফান করছে, তো সেই ফানের উত্তরটা দিয়ে নেই। সে জি অনুরোধ করছে, কষ্ট নেবেন না, আপনার গোপগুলি ছোট করলে আপনাকে দেখতে আরো হ্যান্ডসাম, তবে আপনার আলোচনা আমি অনেক পছন্দ করি। থ্যাংক ইউ ভাই। আমাকে হ্যান্ডসাম, আপনি ছেলে না মেয়ে এটা তো বুঝলাম না। কোন ছেলে যখন ছেলেকে হ্যান্ডসাম বলে এটা কিন্তু হবে না। আরেকটা হইলো, এই গোপগুলি আমার সম্পদ, আমার আর কোনো সম্পদ নাই। এই সম্পত্তি আছে গোপ, হ্যাঁ, আর কয়েকখান চশমা আছে, আর কিছু নাই। তো আপনি গোপ ছাড়ার কথা কই না, আর যাই কয়। আর আপনি হ্যান্ডসাম বললে তো হবে না ভাই। আপনি যে দেখে মনে হচ্ছে আপনি তো আপনার হ্যান্ডসাম বলাটা ঠিক হবে না, আপনি এটা সাইফুল বলে লিটন, হ্যাঁ। সাইফুল লিটন, হ্যাঁ। থ্যাংক তারপরে ইউ। তারপরে দীপ্তা লিখছেন, হোগো সেভেজ বেঁচে থাকলে হয়তো অন্যরকম হতো। সেটা একটা ব্যাপার। সবাইকে শুভরাত জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করব, এবং যাওয়ার আগে যথারীতি বলে যাই, আগামীকাল যথারীতি আসবো সবগুলো অনুষ্ঠানেই, এবং নিশ্চয়ই সবগুলো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যথারীতি গ্রামীণ বয়কট, গ্রামীণ পণ্য, গ্রামীণ প্রোডাক্ট। সবাইকে শুভরাত জানিয়ে শেষ করছি অনুষ্ঠান। শুভরাত্রি। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভোরের শুভেচ্ছা। এখনো জেগে থাকলে ঘুমাতে যান। আর বয়কট গ্রামীণ প্রোডাক্ট, নিউজকে জানিয়ে দেন যে আমরা তাকে অপছন্দ করি, তাকে ঘৃণা করি। শুভরাত্রি।